হ্যাঁ, সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখো পুনরায় তোমাদের জন্য সরলরেখা থেকে আমি আরও গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে। দেখো, আমাদের যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে সেটা হলো ও এ বিসি একটি সামান্তরিক। ও এ এক্স অক্ষ বরাবর ওসি রেখার সমীকরণ y = 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমার এখানে 4, 2। তাহলে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে আমি চিত্রটা অঙ্কন করছি। বলা হচ্ছে এখানে ও এ বি সি একটা সামান্তরিক। ওসি রেখার সমীকরণ y = 2x মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ, এবং বলছে এখানে ও এটা হচ্ছে হলো এক্স অক্ষ বরাবর। তা এক্স অক্ষ বরাবর হলো ও এ। তাহলে এইখানে ও এ বি সি একটি কি হচ্ছে সামান্তরিক অঙ্কন করা হয়েছে। সেই সামান্তরিকের তথ্য এখানে দেওয়া আছে। তো দেখো, আমরা এখান থেকে যে আলোচনাটা করব সে আলোচনার সাপেক্ষে আমরা এখানে এই গাণিতিক সমস্যাটা সমাধান আসবে। এখন আমাদের বলছে এ বিন্দু সি বিন্দু এবং এসি কর্ণের সমীকরণটা নির্ণয় করতে বলছে আর কি। তা চলো আমরা এটা সমাধান করি। তাহলে আমরা এটা সমাধানে যাই। তাহলে দেখো, আমাদের এখানে বলা আছে ও এ বি সি সামান্তরিক। হ্যাঁ, ও এ বি সি সামান্তরিক হওয়ায় আমরা এখানে কি বলতে পারি? তাহলে ও এ ইজ প্যারালাল টু বিসি, এটাই আসতে পারি। এবং আমরা এখানে কি বলতে পারি যে ও সি এই রেখাটা প্যারালাল টু আমাদের এবি। তাহলে সামান্তরিক হওয়ার কারণে এইটা সমান্তরাল, এই বাহু সমান্তরাল। ওকে, ঠিক আছে, সমান্তরাল। আমরা এই কথাগুলো এখান থেকে পরিষ্কার পাচ্ছি, যেহেতু ও এ বি সি কি সামান্তরিক। ওকে, তাহলে এখন দেখো, ও এ বলা হচ্ছে ও এ বাহু সামান্তরিকের ও এ বাহু আমাদের এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে ও এ বাহুটা কি এক্স অক্ষ বরাবর, এবং বলা আছে বি বিন্দুর স্থানাঙ্ক 4, 2, এটাও আমাদের দেয়া আছে। ঠিক আছে, এখন দেখো, আমরা এখানে ধরি একটা কথা জেনে রাখবা, যেহেতু সমান্তরাল ও এ বি সি সমান্তরাল, তাহলে বি বিন্দুর যে কোটি সি বিন্দুর কোটি কিন্তু সেম হবে। সি বিন্দুরও কোটি আমাদের এখানে সেম হবে। তো যাই হোক, আমরা ওভাবে, ওটা তো লজিক্যাল কথা, কিন্তু আমাদের এটা গাণিতিক উপায়ে দেখিয়ে দিতে হবে। তাহলে মনে করি বা ধরি যে কি এক্স অক্ষের সমান্তরাল বিসি রেখার সমীকরণ y = b। ঠিক আছে, 1 নাম্বার দিলাম। তাহলে গতানুগতিক ধারায় যেহেতু 1 নং বি অফ 4, 2 বিন্দুগামী। ঠিক আছে, যখন এই বিন্দুগামী হবে তখন অবশ্যই আমাদের এখানে বলতে হবে কি যে বি = আমাদের 2 দাঁড়ায়। বি = আমাদের কত দাঁড়ায়? 2 দাঁড়ায়। বি = 2। তাহলে 1 নং সমীকরণ দাঁড়ায় y = 2। ঠিক আছে, 1 নং সমীকরণ তাহলে দাঁড়াইলো কত আমার? y = 2। তাহলে আমাদের এখানে
যে ওসি রেখা, ঠিক আছে। এখন ওসি রেখা ওসি রেখার সমীকরণ হচ্ছে হলো আমাদের y ইকুয়াল টু টোয়াইস এক্স, ঠিক আছে। ওসি রেখার সমীকরণ টোয়াইস এক্স। ওসি রেখার সমীকরণ টোয়াইস এক্স। তাহলে ওসি রেখার সমীকরণ যদি টোয়াইস এক্স হয়, হ্যাঁ, তাহলে আমরা কি করব, y ইকুয়াল টু টোয়াইস এক্স, এটার নাম দেব 2 নং। তাহলে অতএব 2 নং এ y ইকুয়াল টু 2 বসিয়ে পাই কত পাবো, 2 ইকুয়াল টু টোয়াইস এক্স, হুইচ ইমপ্লাইজ x ইকুয়াল টু 1, ঠিক আছে, x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 নং এর যে সমীকরণ, এটাই হলো আমাদের 1 নং। তাহলে 1 এবং এই সমীকরণ 2 নং সমীকরণ পরস্পর সি বিন্দুতে সেট করে। তাহলে এখন আমরা লিখব অতএব সি বিন্দু স্থানাঙ্ক কত দাঁড়ায়, 1 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে 1 2 পেলাম। এটা কিন্তু আমাদের একটা আনসার। সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা আমাদের বের করব কত, এ বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। আবার আমরা দেখি, আবার আমরা ও এ দৈর্ঘ্য মাইনাস সিবি, এই দৈর্ঘ্য দুটি হচ্ছে হলো কত হবে আমাদের এখানে, আমরা খেয়াল করি যে দেখো, তাহলে ও এ ইকুয়াল টু হলো আমাদের সিবি। আমরা এখানে দেখতে পাচ্ছি কত, ও এ ইকুয়াল টু সিবি। তাহলে ও এ দৈর্ঘ্যটা হলো সিবি এর সমান্তরাল এবং সমান সামান্তরিকের বাহু। তাহলে সিবি এর দৈর্ঘ্যটা আমরা এখান থেকে কিভাবে পাবো, আমাদের সেই সূত্র, দুটির নির্দিষ্ট বিন্দুর দূরত্ব x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এই সূত্র থেকে আমরা এখানে পাবো। তাহলে দেখো এখন সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে পেয়েছিলাম কত, 1 2। তাহলে এইখানে হচ্ছে হলো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 1 2। তাহলে এই সি বিন্দু আর এখানে হলো বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো রুট ওভার 1 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 হোল স্কোয়ার, আমরা এই সম্পর্ক এখান থেকে বের করতে পারি। তাহলে এইখানে আসে হচ্ছে হলো 3 স্কোয়ার প্লাস 0 সম্পর্কটা আসে। তাহলে রুট ওভার 3 স্কোয়ার ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে এত একক। তাহলে কি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্ব হলো আমার এ বিন্দু, আমরা এখানে পেলাম। তাহলে এখন এই বিন্দুর স্থান, যেহেতু এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে অতএব আমরা এখান থেকে বলবো যে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে পেলাম 3 0, ঠিক আছে। তাহলে এটাও একটা আমাদের আনসার। আমরা আগে একটা আনসার পেয়েছিলাম সি বিন্দুর, এখন আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমাদেরকে চাওয়া হয়েছে হলো কত, যে এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য, এই এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণটা চাইছে। তাহলে এ এবং সি বিন্দু দুটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এই দুই নির্দিষ্ট বিন্দুগামী আমাদের সরল রেখার সমীকরণ দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের যে কাজ সেটা হলো কি, যে এসি
কর্ণের সমীকরণ আমাদেরকে নিতে হবে। এসি কর্ণের সমীকরণে আমরা কি বসাবো, যেহেতু দুটি নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এই সূত্র থেকে আমরা আমাদের এসি কর্ণের সমীকরণ বের করব। তাহলে দেখো x মাইনাস থ্রি, থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস, এখানে কত আসবে, জিরো, জিরো মাইনাস টু। আমরা মানগুলো বসিয়ে দিলাম এসি থেকে। তাহলে এইখানে থাকতেছে হলো এক্স মাইনাস থ্রি বাই টু ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস টু। তাহলে আমরা এখান থেকে টু দুই পাশ থেকে ক্যান্সেল করে দেই, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়াই থাকে। তাহলে সমীকরণটা কত দাঁড়ায়, এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এটাই হলো আমাদের এসি কর্ণের সমীকরণ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে যা আমাদেরকে নির্ণেয় সমীকরণ। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের এখানে তৃতীয় আনসারটা আমরা এখানে বের করে ফেললাম। তাহলে তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে আমাদের এই গাণিতিক সমস্যাটা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতো আগে। দেখো, তাহলে এই চিত্র সহকারে আমরা যে গাণিতিক যুক্তিগুলো এখানে দিয়ে যে কাজটা সমাধান করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো এবং বিভিন্ন ওয়েতে করা যায়। তোমরা নিজেরা বাসায় এটা অনুশীলন করবা, এটা তোমরা অনুশীলন করবে। তারপরে দেখি, চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখো আমাদের 2 নম্বর যে গাণিতিক সমস্যাটা বলছে, দেখাও যে x মাইনাস টোয়াইস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো রেখাটি মাইনাস থ্রি সিক্স বিন্দু দিয়ে x মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো রেখাটির উপর অঙ্কিত সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে দুটো সমীকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, দুটো সমীকরণই কিন্তু সমান্তরাল রেখার সমীকরণ, কারণ x এবং y দুজনেরই সহগ সমান। সো এই দুটো সরলরেখা কি হচ্ছে আমাদের এখানে সমান্তরাল রেখা। তা দেখো, আমি এখানে 1 নম্বর সমীকরণ এখানে দিয়েছি প্রথমটা, এবং দ্বিতীয়টা আমি এইখানে অঙ্কন করেছি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা 1 নম্বর সমীকরণটাকে উপস্থাপন করছি এবং 2 নম্বর সমীকরণটাকে এখানে চিত্রাঙ্কন করছি। এখন বলছে এই বিন্দু থেকে যদি লম্ব টানি, তাহলে 2 নং রেখা থেকে যত লম্ব অঙ্কন করি তা 1 নং সরলরেখা কি করবে, সকল সরলরেখাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। কোন সরলরেখাকে? প্রদত্ত বিন্দু থেকে 2 নং রেখার উপর যতগুলো সরলরেখা অঙ্কন করব সেই সরলরেখাকে কি করবে, 1 নং সরলরেখা সমদ্বিখণ্ডিত করবে। এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তাহলে আসো আমরা সলিউশনে যাই, দেখা যাক দেখি কিভাবে আমরা এটাকে বুঝতে পারি, বোঝার চেষ্টা করব সকলেই। তাহলে আমরা আগে লিখব যে আমাদের কি প্রদত্ত সমীকরণ দ্বয় যথাক্রমে কি দেওয়া আছে, x মাইনাস টোয়াইস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, এর নাম 1, এবং দেওয়া আছে x মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, সে হলো 2 নং হিসাবে আমরা এখানে চিহ্নিত করলাম। তাহলে বলা হচ্ছে এখানে 2 নং রেখার থেকে ওই প্রদত্ত বিন্দু এবং 2 নং রেখা পর্যন্ত যত সরলরেখা তাই 1 নং কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখন আমরা এখানে কাজটি ভাবে করি যে ধরি 2 নং রেখার উপর আলফা বেটা যে কোনো বিন্দু
যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু নেই। ঠিক আছে, তাহলে অতএব তাহলে কি হবে আমাদের এখানে 2 নং সমীকরণটা কি দাঁড়াবে? যদি আলফা বেটা 2 নং সমীকরণ হয় তাহলে কত হবে? আলফা মাইনাস টোয়াইস বেটা মাইনাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই রিলেশনটাকে আমরা 3 নম্বর হিসাবে চিহ্নিত করলাম। তাহলে এই দিকে যদি কোনো একটা বিন্দু আমার আলফা বেটা হয়, ঠিক আছে, তাহলে -36 আলফা বেটা এই দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এইটা আমরা এখন বের করব। ঠিক আছে, তাহলে এখন কি করব? তাহলে আমরা কি করতে যাব? তাহলে এখন বলবো এখন -36 এবং আলফা বেটা বিন্দু দ্বয়ের সংযোজক রেখা মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? তাহলে ভুজদ্বয়ের গড় তারপরে কোটিদ্বয়ের গড় হিসেবে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা যেহেতু এখন এখানে প্রশ্ন করছে যে কি, যে এই সরলরেখা, এই দুই প্রদত্ত বিন্দুর সরলরেখা, প্রথম প্রদত্ত বিন্দু এবং 2 নং রেখার উপর আলফা বেটা এই দুই বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করলাম। তাহলে কি করা হচ্ছে? 1 নং সরলরেখা বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এইটা 1 নং সরলরেখা ওই মধ্যবিন্দু দিয়ে যাবে, তার মানে কি সমদ্বিখণ্ডিত করবে। তখন আমরা এখানে লিখব যে অতএব যে কি লিখব? নির্ণয় মধ্যবিন্দু স্থানাঙ্ক 1 নং রেখার বাম পক্ষে বসিয়ে পাই। কি পাওয়া যাবে? তাহলে বাম পক্ষ কত? বাম পক্ষ ইকুয়াল টু আমার ওখানে আছে x মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 5, 1 নং রেখার বাম পক্ষ। আমরা তার ভিতরে এই সম্পর্কটা ব্যবহার করি। তাহলে দেখো এখানে সম্পর্কে আলফা -3/2 -2 ইন্টু বেটা প্লাস 6 ডিভাইডেড বাই 2 প্লাস 5 আমাদের যে সম্পর্কটা আসে সেটা আমরা এখন এখানে দেখি। ঠিক আছে, তাহলে সেটা আমরা এখন এখানে দেখি। তাহলে এখন এখানে লসাগু যদি করি 2, তাহলে এখন কত থাকে? আলফা -3 মাইনাস টোয়াইস বেটা -12 প্লাস 5 আমাদের সম্পর্কটা এখানে আসলো। তাহলে এখন আমরা এইখান থেকে দেখব 2, তাহলে আলফা মাইনাস টোয়াইস বেটা একটা করলে আসে কত? 15 না, এটা করলে কত আসে? -3 and -12 -15, তাহলে থাকে হলো এখানে আমাদের -10। ঠিক আছে, তাহলে সরি আমি এখানে একটু ভুল করছি, লসাও করছি। তাহলে এটা আসে হলো 10। ঠিক আছে, এখানে আসে 10, তাহলে এখানে থাকে হলো শুধু -5 সম্পর্ক থাকে, 15 থেকে 10 চলে গেলে থাকে এখানে লসাগু -10 থাকে। এখন দেখো আমরা যে 3 নং যে সম্পর্কটা তুলেছিলাম আলফা মাইনাস টোয়াইস বেটা -5 ইকুয়াল টু 0, তাহলে এখন 0/2 এখানে ব্যবহার করব, লিখব কত? 3 নং থেকে বা 3 নং ব্যবহার করে আমরা এখানে পাচ্ছি। তাহলে এখন এখানে আমরা কত পাচ্ছি? বাম পক্ষ ইকুয়াল টু 0, যা কি ডান পক্ষ।
তার মানে এখানে কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে কি যে 1 নং সমীকরণ ওই দুই বিন্দুর সংযোজক রেখার সবসময় মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে মধ্যবিন্দু দিয়ে গেলে কি হবে? সকল বিন্দুকে সমগ্র রেখা সরলরেখাকে কি করবে? সে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সমস্ত ওই প্রদত্ত বিন্দু এবং 2 নং রেখার উপর যত বিন্দু থাকবে ওখান থেকে যদি কোনো সংযোজক সরলরেখা অঙ্কন করা হয়, সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করবে 1 নং সমীকরণ। তাহলে আমরা এখানে লিখব কি যে সুতরাং আমরা এখানে লিখব সুতরাং 1 নং সমীকরণ 1 নং সমীকরণকে আমরা আলফা মাইনাস 3/2 বেটা প্লাস 6/2, ঠিক আছে, এত বিন্দুটি কি করছে? সিদ্ধ করছে, তাই না? আমরা দেখতে পেলাম সিদ্ধ করে। যখন আমার 1 নং সমীকরণকে এই মধ্যবিন্দুটি সিদ্ধ করে, অর্থাৎ মধ্যবিন্দু সর্বদাই 1 নং রেখার উপর অবস্থিত। এটাই আমরা এখানে প্রমাণ করলাম। তাহলে কি করলাম আমরা এখানে? যেহেতু সুতরাং 1 নং সমীকরণকে এই মধ্যবিন্দুটি কি করে? সিদ্ধ করে। তাহলে অর্থাৎ মধ্যবিন্দু সর্বদাই 1 নং সরলরেখার উপর অবস্থিত। আমরা এই কথাটা এখানে আমরা লিখলাম। তাহলে এখন আমরা এখানে লিখব যে অতএব x minus twice y plus 5 equal to 0 রেখাটি কি করবে? -3 6 বিন্দু হতে এটি বিন্দু হতে x minus twice y minus 5 equal to 0 রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে কি করবে? সমদ্বিখণ্ডিত করে। এটাই আমাদের শুনছি। তাহলে এটাই হলো আমাদের দেখানোর কথা ছিল, আমরা এটাই এখানে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা বিষয়টা বেশ সুন্দরভাবে বুঝতে পারলা যে আমরা কিভাবে কাজটা করলাম। তাহলে চিত্রটার দিকে খেয়াল করবা। এই হলো সেই চিত্র। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, প্রদত্ত বিন্দু। এই বিন্দু থেকে এই 2 নং রেখার উপর যত সরল রেখা আমরা অঙ্কন করি না কেন, সকল সরল রেখাকে কি করবে? 1 নং সমীকরণ সমদ্বিখণ্ডিত করে দেবে। তাহলে কি করলাম? এই রেখার উপর 2 নং সমীকরণের উপর আলফা বেটা বিন্দু ধরলাম। তাহলে এই এই বিন্দু এবং প্রদত্ত বিন্দু দ্বয় সংযোজক রেখার মধ্যবিন্দু বের করলাম। সে মধ্যবিন্দু 1 নং সমীকরণে বাম পক্ষে বসিয়ে দেখলাম যে কি সে 1 নং সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে? তা 1 নং সমীকরণকে সিদ্ধ করলো। তাহলে 1 নং সমীকরণকে সে কি করলো? সিদ্ধ করলো। তা 1 নং সমীকরণকে যখন সিদ্ধ করে বসলো, তখন আমরা এখানে বলতে পারতেছি কি যে তাহলে 1 নং সমীকরণ ওই বিন্দুটা কত বের হয়েছে? আলফা বিন্দু, মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কি হচ্ছে? মধ্যবিন্দু সর্বদাই 1 নং সরলরেখার উপর অবস্থিত হবে। এটাই প্রমাণিত হলো। তাহলে অর্থাৎ আমাদের প্রদত্ত রেখাটি -3 6 বিন্দু হতে x minus twice y minus 5 equal to 0 রেখার উপর অঙ্কিত সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে। এটাই হলো আমরা এখানে প্রমাণ করে ফেললাম। তা আশা করি
তোমরা এই গাণিতিক সমস্যাটি সুন্দরভাবে বুঝতে পারছো। আশা করি অনুশীলন করবা। এইসব গাণিতিক সমস্যা পরীক্ষায় আসে, তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখবা। তা আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।